শুরু করছেন? তাতে একটু লিঙ্ক দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আজকেও হাজির হয়ে গেলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ইংরেজির সেন্টেন্স কারেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বিগত বছরের প্রাইমারিতে 96টা প্রশ্ন আসছে। অ্যাভারেজ প্রতি বছর 4-5টা প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন এসেছে 10 থেকে 40তম বিসিএস পর্যন্ত পরীক্ষায়। ইভেন এখান থেকে প্রশ্ন এসেছে নিবন্ধনে অনেক। ইভেন 10 থেকে ব্রিগেড থেকে শুরু করে যত পরীক্ষা আছে বাংলাদেশের চাকরি পরীক্ষা, এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে এই সেন্টেন্স কারেকশনকে। কেন? কারণ সেন্টেন্স কারেকশন বলতে আসলে নিজস্ব কোনো টপিক না। যেমন ধরেন নাউন একটা টপিক, ভয়েস একটা টপিক, ন্যারেশন একটা টপিক, কিন্তু সেন্টেন্স কারেকশন বলতে কিন্তু কোনো টপিক নাই। জাস্ট হচ্ছে সমস্তগুলা বা সবগুলা টপিকের কম্বিনেশন হচ্ছে সেন্টেন্স কারেকশন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে নাউনের থেকে কিছু প্রশ্ন দিয়ে দিবে, কিছু প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, ডিগ্রি থেকে, ন্যারেশন থেকে, ভয়েস থেকে, সব মিলিয়ে কম্বিনেশন এই টপিকটা বানানো হয়েছে সেন্টেন্স কারেকশন। তো যাই হোক, টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা হয়তো জানেন এই টপিকটা আমি অনেক মজা করে পড়াই এবং প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশন অনেক ব্যাখ্যা করে করে পড়াই, যেটা আপনাদের কলিজার মধ্যে গিয়ে আটকে থাকে। ঠিক আছে না ইনশাল্লাহ? সেই জন্য আমরা যেটা করব, আমি আসলে আজকে চেষ্টা করব খুব দ্রুত ক্লাস শুরু করার জন্য। খুব দ্রুত বলতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে 2 মিনিটের মাথায় ক্লাস শুরু করার জন্য। 2 মিনিটের মাথায়। সো আমাদের টার্গেট কি ভাইয়া? 1K শেয়ার। সো 1K শেয়ার হওয়া মাত্রই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি চাচ্ছিলাম 2 মিনিটের মাথায় ক্লাস শুরু করতে, এবং আপনারা সবাই মিলে 1K শেয়ার করতে 1 মিনিটও লাগবে না। সো সবাই একটু শেয়ার করে ডান দেখি, আমাকে একটু সাহায্য করি মেহেরবানি করে, যাতে খুব দ্রুত 1K শেয়ার হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শেয়ার করে ডান লিখতে থাকি। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি। 1K শেয়ার হওয়া মাত্রই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আজকে টপিক থেকে আপনি পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আপনার স্মার্টনেস বাড়বে, যেটা দিয়ে আপনি যে কোনো পরীক্ষায় সেন্টেন্স কারেকশন টাইপের যে কোনো কোয়েশ্চেন আসলে, অথবা যত কঠিন প্রশ্ন আসুক, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে একটু ডান লিখি। 1K শেয়ার হওয়া মাত্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, আর অনেক 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 অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য, এবং প্রাণ ভরে দেওয়া রইল আপনাদের জন্য, যারা আমাদেরকে প্রত্যেক দিন শেয়ার করে সাপোর্ট করেন, মেনশন করে সাপোর্ট করেন। সবাই শেয়ার করে ডান লিখে দিই এবং প্রিয়জনদেরকে একটু মেনশন দিয়ে দিই। 1K শেয়ার হওয়া মাত্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। টার্গেট 1K মিশন। অলরেডি আমাদের সাথে 414 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। সবাই 2টা করে শেয়ার করলে 800 শেয়ার হয়ে যাবে, মানে 1 সেকেন্ডের মধ্যে। কারণ একটা শেয়ার করতে সর্বোচ্চ 1 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, আমাদের এনামুল ভাই বলছেন ভাইয়া অসুস্থ, একটু দোয়া চাই। অনেক দোয়া অনেক রইল। আল্লাহ পাক যেন আমাদের এনামুল ভাইকে সুস্থ করে দেন, এবং আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ পাক এনামুল ভাইকে সুস্থতা দান করেন। দেখেন, অসুস্থ হয় মানুষ হচ্ছে অসুস্থ হয় দুইটা কারণে। একটা হচ্ছে মানুষ যদি খুব বেশি গুনাহ করে ফেলে, আল্লাহ পাক তাকে অসুস্থ দিয়ে পাক সাফ পবিত্র করে দেন। হাদিসের মধ্যে আসছে, মানে আল্লাহ পাক তাকে এই অবস্থায় সুস্থতা দান করেন, কেউ যদি অসুস্থ হওয়ার পর ধৈর্য ধারণ করে, যে যেন সে আজকেই তার মায়ের গর্ভ থেকে প্রসব, কি বলে, তার মা যেন আজকেই তাকে প্রসব করলো, যেরকম সে নিষ্পাপ থাকবে ওইরকম নিষ্পাপ বানায় দেন। তো ব্যাপার হচ্ছে ধৈর্য ধরতে হবে, যে আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানাইছেন, আমি আপনার এই ফয়সালার উপর সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। এটা মন থেকে বলতে হবে, হায় হতাশ করা যাবে না। আল্লাহ আমার সাথে তুমি কেউ দেখো না, খালি আমারই অসুস্থ বানাও, আমারই খালি বিপদ দাও, এমন বলা যাবে না। এটা একটা রিজন, গুনাহ করলে অসুস্থতা আসে। আর আরেকটা রিজন হচ্ছে, আল্লাহ পাক কোনো মানুষকে যদি হচ্ছে ধরেন কি বলে এটাকে প্রমোশন দিতে চান, ধরেন আপনি আপনার আমল দ্বারা আল্লাহ পাক চাচ্ছে আপনি আপনার কি বলে স্ট্যাটাস একটু বাড়ুক, আপনার মান সম্মান অথবা আপনার স্ট্যাটাসটা বাড়ুক, কিন্তু আপনি আপনার আমল দিয়ে আপনার স্ট্যাটাসে পৌঁছাতে পারতেছেন না, যেখানে আল্লাহ পাক নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে হচ্ছে অসুস্থতা দিয়ে আপনার ওই লেভেলে আপনাকে পৌঁছায় দেবেন, আপনাকে প্রমোশন দিয়ে দেবেন, আপগ্রেড করে দেবেন।
যাই হোক, টেনশন নাই। যারা অসুস্থ আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সব ভাই বন্ধুকে সুস্থ করে দেন, নিফা বানায় দেন, এবং অনেক অনেক দোয়া আপনাদের জন্য। 1K শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। অলরেডি 360টা শেয়ার হয়ে গিয়েছে, আমাদের সাথে অলরেডি 500+ ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আমরা এখনই ক্লাস শুরু করে দিব, কারণ আমরা আজকে কথা দিয়েছিলাম আমরা 2 মিনিটের মাথায় ক্লাস শুরু করবো। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি প্রতিদিন দিয়ে থাকি। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না। আপনারা এত মজার মজার ক্লাস, এত গুরুত্বপূর্ণ ক্লাস, এত সুন্দর সুন্দর ক্লাসগুলো ভাইয়া মিস করি, কি করবো ভাইয়া? আচ্ছা, পরামর্শ দিয়ে দিচ্ছি, যারা আমাদের লাইভ ক্লাসগুলো রেগুলার পেতে চান তারা আমাদের জব মেডিসিন পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। লাইকও দিবেন, ফলো দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমরা ক্লাস নিব ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। ইভেন আমাদের আগে যতগুলো ক্লাস আমরা নিয়েছি প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনি সিরিয়ালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আজকের ক্লাসটা আপনার জীবনের হয়তো সবচেয়ে বেস্ট ক্লাস হবে, অথবা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস হবে, মানে সবচেয়ে ভালো ক্লাসগুলির একটা, কারণ প্রত্যেকটা অপশন ধরে ধরে সেন্টেন্স কারেকশন আজকে পড়াই দিব। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, এটা আসছিল ভাইয়া খুব বেশি দিন হয় নাই, 2019 সালে, মানে হচ্ছে 16তম নিবন্ধনে। আমাদের লাস্ট এই পর্যন্ত 17তম নিবন্ধন পরীক্ষা হয়েছে, তার মানে যেটা হয়েছে 2022 সালে। কয় সালে? 2022 সালে। 2020 এবং 2021 এই 2 বছর পরীক্ষা হয় নাই, মানে সব পরীক্ষা বন্ধ ছিল করোনার কারণে। তো যাই হোক, খুব বেশি দিন আগের না। দেখেন এই প্রশ্নটা মজার, এবং আমি 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদেরকে এটা সাধারণত কোনো স্যার, মানে এই টপিকটা যে প্রশ্ন, মানে যেখান থেকে আসছে এই প্রশ্নটা, এই টপিকটা সাধারণত কোনো স্যাররা পড়ায় না, কিন্তু আমি এটা গেস করতে পেরেছিলাম যে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে বা আসবে ইনশাল্লাহ। আমি এটা আমার পেজের ভাই বোনদেরকে পড়িয়েছিলাম, মানে হচ্ছে 17তম নিবন্ধনের ভাই বোনদেরকে পড়াইছিলাম, কিন্তু আল্লাহ পাকের কুদরত, অথবা মানে আর কি বলে, আল্লাহ পাকের শুকরিয়া যেখান থেকে প্রশ্ন চলে আসছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা পেইড বেস স্টুডেন্ট ছিল তারা কিন্তু পেরেছে। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, টেনশন নাই। দেখেন এইখানে মজার একটা ব্যাপার ভাই শেয়ার করি। এই প্রশ্নটা যেখান থেকে আসছে, এই টপিকের নাম হচ্ছে ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেনের ধারণাটা কি দেখেন, কোয়েশ্চেন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ভাইয়া WH কোয়েশ্চেন, একটা কি ভাইয়া WH কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর একটা হচ্ছে কি ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। এখান থেকে যদি আপনাকে আজকের পর 1000 প্রশ্ন করে 1000টা পারবেন ইনশাআল্লাহ, 1 লাখ প্রশ্ন করলে 1 লাখ পারবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু খেয়াল করেন যে ভাই আপনাকে কি ইনফরমেশন গুলো দেয়, একটু মনে রাখার ট্রাই করেন। সো প্রশ্ন কয় ধরনের হয় প্রিয় ভাই বোন আমার? এই পৃথিবীতে প্রশ্ন হয় 2 ধরনের, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেন কখন হয়? যখন WH ওয়ার্ড বাক্যের শুরুতে থাকে। একটু লিখে রাখেন সবাই, হ্যাঁ, বাক্যের শুরুতে থাকে। যখন WH ওয়ার্ড বাক্যের শুরুতে থাকে তখন তাকে বলা হয় WH কোয়েশ্চেন। মানে ধরেন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট বাক্যের শুরুতে আছে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট বাক্যের শুরুতে আছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার বাক্যের শুরুতে আছে। বাক্যের শুরুতে যখন WH ওয়ার্ড থাকবে তখন তার নাম হয়ে যাবে WH কোয়েশ্চেন। এই WH ওয়ার্ডটাই, WH ওয়ার্ড মানে বুঝছেন তো, হুইচ, হোয়েন, হাউ, এগুলো আর কি। ধরেন হুইচ, ওয়েন, তাই না, বলেন হাউ, তারপর হচ্ছে ওয়ার, এই ওয়ার্ডগুলাই আর কি। WH ওয়ার্ডগুলা যখন বাক্যের শুরুতে থাকে এর নাম হয়ে যাবে WH কোয়েশ্চেন। এই WH ওয়ার্ডগুলো যদি বাক্যের মাঝখানে থাকে, কোথায় ভাইয়া? মাঝখানে থাকে, তখন তার নাম হয়ে যায় এমবেডেড কোয়েশ্চেন। তাহলে লিখে রাখেন, WH কোয়েশ্চেন কখন? WH ওয়ার্ডটা যখন বাক্যের শুরুতে থাকবে। আর এমবেডেড কোয়েশ্চেন কখন? WH ওয়ার্ডটা যখন WH ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে, যখন বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে, সবাই লিখে রাখেন, বাক্যের মাঝখানে থাকে। ওকে, সবাই লিখে রাখেন। তাহলে WH কোয়েশ্চেন কখন? যখন WH ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকে। আর এমবেডেড কোয়েশ্চেন কখন হবে? যখন WH ওয়ার্ডটা বাক্যের কোথায় থাকে ভাইয়া? মাঝখানে থাকে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের স্যাররা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে যেভাবে আটকায়, কেমনে আটকায়? আমরা জন্মের পর থেকে পড়ে আসতেছি ভাইয়া, WH কোয়েশ্চেন মানে কি ভাইয়া? আগে ভার্ব, পরে সাবজেক্ট, মানে ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন ধরেন আমি একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে। ধরেন, হোয়াট ইজ ইউর নেম। খুব খেয়াল করবেন, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এই দেখেন, একটু খেয়াল করবেন, এই যে WH ওয়ার্ড মানেই হচ্ছে ভাইয়া, মানে WH কোয়েশ্চেন মানেই হচ্ছে আগে ভার্ব থাকবে। দেখেন এই যে আগে ভার্ব আছে, খেয়াল করবেন, হ্যাঁ, পরে ইউর নেম, এটা কিন্তু সাবজেক্ট। আগে ভার্ব পরে সাবজেক্ট। পৃথিবীর যে কোনো প্রশ্ন সাধারণত আগে ভার্ব পরে সাবজেক্ট থাকে, আগে ভার্ব পরে সাবজেক্ট থাকে। সো জাস্ট এই ফার্বটাই স্যাররা ব্যবহার করেন, বা মানে আমাদের স্টুডেন্টদেরকে আটকানোর জন্য ব্যবহার করেন। কিরকম ব্যাপারটা খেয়াল করেন। তাহলে জন্মের পর থেকে আমরা পড়ে আসতেছি, প্রশ্ন মানেই আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তো এখানেও WH ওয়ার্ডটা দেখা মাত্রই আপনাদের মাথায় কিন্তু উল্টাপাল্টা কাজ করে। কেন মাথায় কাজ করে? আগে ভার্ব পরে সাবজেক্ট, কিন্তু না,
ব্যাপারটা এমন হবে না। যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকে, কোথায় থাকে ভাইয়া? এই যে মাঝখানে আছে, এটা কিন্তু শুরুতে না বাক্যের শুরুতে থাকলে ইটস ফাইন, এটা আগে ভার পরে সাবজেক্ট হবে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তখন কখনোই ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ মানে ওই এরকম প্রশ্ন হয় না আর কি। তখন কি হবে? অ্যাসারেটিভ স্টাইল হয়। ইন্টারোগেটিভ স্টাইল মানে কিন্তু আগে ভার পরে সাবজেক্ট। কিন্তু যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকে তখন অ্যাসারেটিভ স্টাইল হয়। কি হয় ভাইয়া? অ্যাসারেটিভ হয়। অ্যাসারেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার। সবাই লিখেন, অ্যাসারেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার। সবাই লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। আগে সাবজেক্ট পরে ভার, এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। পরে ভার, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের শুরুতে থাকে তখন ইন্টারোগেটিভ মানে আগে ভার পরে সাবজেক্ট। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে তখন ভুলেও ইন্টারোগেটিভ হবে না, আগে ভার হবে না। তখন কি হবে? অ্যাসারেটিভ স্টাইল। অ্যাসারেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার। কিন্তু পরীক্ষা স্যাররা কেমনে প্রশ্ন বানায় খেয়াল করে দেখেন। যেহেতু আমরা জন্মের পরে দেখে আসতেছি এটা আগে ভার পরে সাবজেক্ট হবে, সব স্যাররা এই জিনিসটা কাজে লাগায়। পরীক্ষার হলে আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে না, কিন্তু স্যাররা আগে ভার্ব দিয়ে রাখবে। দেখেন এই যে আগে ভার্ব দিয়ে রাখছে কাটা, আগে ভার্ব দিয়ে রাখছে কাটা, আগে ভার্ব দিয়ে রাখছে কাটা। বরং কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। হি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্স হচ্ছে ভার্ব। আনসার হবে ডি। ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে? এই জিনিসটা দিয়ে আপনাকে যদি 1 লাখ প্রশ্ন করা হয় এই এমবেডেড কোয়েশ্চেন থেকে, 1 লাখ পারবেন। প্রমাণ দিব আমি 2-3টা একটু দেখাই দাঁড়ান। মানে এই জিনিসটা যদি বুঝে থাকেন 1 লাখ প্রশ্ন আসলে 1 লাখ পারবেন। আমি আবার বলি, দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তখন মানে ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। তখন কি হবে? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে অ্যাসারেটিভ হবে। অ্যাসারেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমি কিন্তু বারবার বলছি, জাস্ট প্রশ্ন বানানোর প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন, জীবনে কোনোদিন আপনাকে আটকাতে পারবেন না। যেমনি প্রশ্ন বানাক আপনি পারবেন ইনশাআল্লাহ। দেখেন কেমনে প্রশ্ন বানায়। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, সবাই তো মনে করে আল্লাহ আগে ভার্ব পরে সাবজেক্ট হবে, সো হয়তো এটা আনসার করে অথবা এটা নয়। কিন্তু আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব হয় না। যেই অপশন আগে ভার্ব দেখবেন সেই অপশনটা কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। এবং এমবেডেড কোয়েশ্চেন টাইপের যত প্রশ্ন আছে এই দুনিয়ার সব প্রশ্ন এমন আগে ভার্ব দিয়ে রাখবে। একটা অপশনে দেখবেন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বলেন ক্লিয়ার কিনা? কলিজা ঢুকছে কিনা? এত সুন্দর করে পড়ান, পরে অন্য স্যার দেয়া। ও আচ্ছা, তাই না? পাগলিরা সারা জীবন কি আমরা বেঁচে থাকবো? পাগলারা, আমরা যখন অনুপস্থিত থাকি, কোনো কারণে ব্যস্ত থাকি, আমরা চাই আমাদের একটা ক্লাসও মিস না হোক। সেই জন্য আমাদের ব্যাকআপে টিচার থাকবে, কোনো টেনশন নাই, একটা ক্লাসও মিস হবে না। ক্লাস আনইন্টারাপ্টেড চলবে। আমরা কোনো খুলনায় সেমিনার নিতে গেলাম, বরিশালে সেমিনার নিতে গেলাম, অথবা কোথাও গেলাম, ক্লাস বন্ধ থাকবে এটা মানতে পারবো না আমরা। ক্লাস কোনোভাবে বন্ধ থাকবে না, একটা ক্লাসও মিস হবে না। রুটিনে যেই ক্লাস আছে সব ক্লাস হবে ইনশাআল্লাহ, সারা বছর সব ক্লাস চলবে ইনশাআল্লাহ। স্যার আমি 17তম নিবন্ধনের একজন পেইড ব্যাচের স্টুডেন্ট, তাহলে কি 18তম ব্যাচে 850 টাকা দিয়ে ভর্তি হতে পারবো? আচ্ছা ঠিক আছে, পারেন, সমস্যা নেই। এখন বলেন এটা বুঝছেন কিনা? তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? আপনি কি জানেন? আপনারা একটু আলহামদুলিল্লাহ বলেন, আমি একটা গুড নিউজ দিই। আলহামদুলিল্লাহ বলেন, একটা গুড নিউজ দিই। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুড নিউজটা দিয়ে দিই। সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই টপিকটা মানে যেটার নাম বললাম এমবেডেড কোয়েশ্চেন, এই টপিকটা অলরেডি আমাদের পড়া শেষ মানে হচ্ছে ধরেন এই টপিক থেকে ধরেন আপনাকে যদি এখন ধরেন 1000, 10,000, 10 লাখ, 10 কোটি প্রশ্ন করে আপনি পারবেন ইনশাআল্লাহ। যদি না পারেন আপনি আবার চুল কেটে দিয়ে যান। হ্যাঁ, চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। আপনি আজকে বইটা খুলবেন, আপনার যেই বই আছে, টিউটর বই হোক, মাস্টার বই হোক, ইন্ডেক্স, অ্যাপেক্স, যেই বই হোক, কষ্ট করে এই টপিকটা একটু খুঁজে বের করবেন। এমবেডেড, হ্যাঁ, বিইডি, এমবেডেড কোয়েশ্চেন, এই টপিকটা একটু কষ্ট করে আপনার বইয়ে সূচিপত্র দেখে বের করবেন। বের করে হচ্ছে প্রশ্নগুলো একটু দেখবেন। আপনি খেয়াল করে দেখবেন যে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকবে এবং 3টা অপশনে বা বেশিরভাগ অপশনগুলোতে আগে ভার্ব থাকবে। কখনো ডাজ থাকবে, কখনো কথা উইল থাকবে, মানে এরকম এই ডাজের জায়গায়, কখনো দেখবেন ইজ থাকবে, কখনো আর থাকবে, কখনো ডিড থাকবে, মানে আগে ভার্ব দেখলেই কেটে দিবেন। দেখবেন 3টা অপশনে উল্টাপাল্টা দেয়, মানে এরকম থাকবে, আগে ভার্ব থাকবে, আগে ভার্ব দেখলেই কেটে দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যে অপশনে দেখবেন আগে সাবজেক্ট পরে ভার্ব, সেটা আনসার হবে। এবং আমি এটা কিন্তু আপনাদেরকে ধরেন হোমওয়ার্ক দিচ্ছি ভাই, এটা আমাকে কথা দেন কে করবেন। যারা কথা দিলেন তারা কমেন্টে কে লিখেন, ট্রাস্ট মি, কেউ যদি এই কাজটা করেন, আমার কথাটা শুনেন, আপনি এই টপিক থেকে যদি 100টা 200টা প্র্যাকটিস করেন দেখবেন সবগুলো হচ্ছে। এবং কালকে বা নেক্সট ক্লাসে ভাইকে আমি জানতে চাইবো, তখন আমাকে একটু রিভিউ দিবেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ধরেন 100টা প্র্যাকটিস করেছিলাম, ভাইয়া আমার 100টাই হয়েছে, অথবা ভাইয়া আমার আলহামদুলিল্লাহ 98টা হয়েছে, 2টা বুঝি নাই। যে 2টা বুঝেন না এই 2টা কমেন্ট করবেন, আমি বুঝাই দিব। অথবা ভাইয়া আমার 95টা হয়েছে, 5টা বুঝি না, ওই 5টা আমি বুঝাই দিব। তাহলে টপিকটা আপনার আজীবনের জন্য ক্লিয়ার হয়ে গেল। তবে আমার বিশ্বাস সবগুলো হবে ইনশাআল্লাহ।
100টা প্র্যাকটিস করলে 100টাই হবে। বলেন কে কে কথা দিলেন? আমার আমার লাভ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না, আমি মোটা হয়ে যাব সুন্দর হয়ে যাবো ব্যাপারটা কিন্তু এমন না। আমি কালা কালাই থাকবো, প্র্যাকটিস করলে আপনার লাভ হবে। ঠিক আছে, করবো ইনশাল্লাহ। কারা কারা কথা দিলাম, অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হইলাম যে আসলে আপনারা অনেক ডেডিকেটেড, আর ডেডিকেটেড মানুষগুলোকে আল্লাহ পাক অনেক বড় করেন। আমরা একটু একটু প্লিজ এইটা যে কোনো বই থেকে খুঁজে বের করবো, হ্যাঁ এতে সূচিপত্র দেখে ইনশাল্লাহ দেখবেন, পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আজকে বলিও নাই, এই জন্য মানুষ সব আজকে শেয়ার করতেছে না, এটা কি ঠিক কোন মানুষেরা যদি আজকে শেয়ার করতো আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ হবে আমি বুঝাইতে পারতেছি না। অনেক ভাই বোন কিন্তু ক্লাসে থাকতো, আর সবাই একটু রিয়েকশন ইউজ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার, সো একটু রিয়েকশন দিবেন। হ্যাঁ, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। আমার সাথে রাগ করিয়েন না প্লিজ, যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করেন। এটা আবার কি আইছে? আচ্ছা, জিরান নিচের কোন বাক্যটা সঠিক জিরান ব্যবহার করেছে? এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ ভাই সাব। I won't be able to convince you that how much কি বলে important the question is. Very very important the question. খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ঘুরে ফিরে অনেকবার পরীক্ষা আসছে। যাই হোক ভাই, একটা বুদ্ধি শিখাই দিই, ছোট্ট একটা বুদ্ধি। দেখেন জিরান মানে কি ভাইয়া, আর ইয়া মানে কি? দেখেন জিরান মানে হচ্ছে ভাই স্থির। জিরান মানে কি ভাইয়া? স্থির বোঝায়। জিরান মানে কি বোঝায়? স্থির বোঝায়, অথবা মৃত অবস্থা বোঝায়, মৃত অবস্থা। আচ্ছা, আর পার্টিসিপল মানে কি ভাইয়া? একটু সবাই লিখে রাখেন, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। এই ছোট্ট একটা টিপ দিয়ে পৃথিবীর যত জিরান পার্টিসিপল আছে সব বের করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন, তাহলে পার্টিসিপল মানে ভাই একটা গতিশীল অবস্থা। পার্টিসিপল মানে এটা গতিশীল অবস্থা বোঝাবে, হ্যাঁ, অথবা একটা জীবিত অবস্থা বোঝাবে, হ্যাঁ, বা জীবন্ত একটা অবস্থা বোঝাবে। হ্যাঁ, জীবিত বলেন বা জীবন্ত বলেন। তাহলে জিরান মানে স্থির বা মৃত, পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল বা জীবিত। আমরা একটু দেখি একটা একটা করে। আই স দ্য গার্ল ড্যান্সিং। আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। মেয়েটা নাচতেছে। যখন মেয়েটা নাচতেছে, এই মেয়েটা জীবিত না মৃত? একটু চিন্তা করেন। যে মেয়েটা নাচতেছে, আপনি একটা মেয়েকে নাচতে দেখলেন, আপনি একটা মেয়েকে কাঁদতে দেখলেন, আপনি একটা মেয়েকে হাসতে দেখলেন। যে মেয়েটা নাচতেছে সেই মেয়েটা জীবিত না মৃত বলেন? মৃত হলে কি সে নাচতে পারতো? না, সে নিশ্চয়ই জীবিত। এবং যখন নাচতেছে তার মধ্যে গতি আছে কিনা বলেন? গতি আছে। যখন নাচতেছে সে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, মানে তার মধ্যে গতি আছে এবং সে জীবিত। যেহেতু সে গতি আছে এবং সে জীবিত, তার মানে এই ড্যান্সিং এখানটাতে পার্টিসিপল হয়ে গেল। এই ভার্ব যে এখানে কি হয়ে গেল ভাইয়া? পার্টিসিপল। আশা করি ক্লিয়ার। তারপরে দেখেন এইখানে একটা মজার একটা টিপস আছে, একটু সবাই লিখে রাখতে পারেন। পৃথিবীর, সবাই লিখে রাখেন, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স, সব কন্টিনিউয়াস টেন্স, সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। PARTICPLE সবাই লিখে রাখেন। পৃথিবীর যে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। একটা ছোট্ট গুলো দিয়ে সারা পৃথিবীর সব পার্টিসিপল ক্লিয়ার। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব পার্টিসিপল। সবাই একটু লিখে রাখেন। পৃথিবীতে যত, একটু লিখেন, সবাই লিখেন, পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব পার্টিসিপল। একটু খেয়াল করে দেখেন, এখানে কি বলা হচ্ছে? আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর। আমি ফ্লোরের উপরে নাচিতেছি বা নাচতেছি। তাইলে খেয়াল করে দেখেন এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে নিঃসন্দেহে কি হয়ে গেল? এটা পার্টিসিপল। এটা একটা লজিক। আর একটা লজিক ওই যে আগের লজিকটা, যখন বলা হচ্ছে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরে নাচতেছি, তাহলে যে ফ্লোরে নাচতে পারে সে কি জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, তার মধ্যে গতি আছে না নাই? আছে। তার মানে দ্বিতীয় লজিক দিয়েও প্রমাণিত হয়ে গেল এটা একটা পার্টিসিপল। আচ্ছা, 4 নাম্বারটা আমরা একটু দেখি। দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং। এই বাক্যের অর্থ হচ্ছে মেয়েটা আমার কাছে নাচতে নাচতে এলো। হ্যাঁ, অথবা আপনি বললেন মাই সিস্টার কেম টু মি ড্যান্সিং। আমার ছোট বোন আমার কাছে নাচতে নাচতে এলো। যেই ছোট বোন আপনার কাছে নাচতে নাচতে এলো, সেই ছোট বোনটা কি জীবিত না মৃত? মৃত হইলে কি সে আর আসতে পারতো? না, তার মানে সে অবশ্যই জীবিত। এবং যেই বোন আপনার কাছে নাচতে নাচতে আসলো, ওই বোনের কি গতি আছে বলেন? গতি ছাড়া সে কেমনে আসলো? অবশ্যই যে জিনিস জীবিত তার মধ্যে কি থাকে? গতি থাকে। সো অবশ্যই আপনার বোন অথবা এই মেয়েটা জীবিত এবং তার মধ্যে গতি আছে, সেটাও কি হয়ে গেল? এখানে কি বলা হচ্ছে দেখেন, ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ, মানে নাচ একটা ভালো ব্যায়াম। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এই যে নাচ, এই নাচ এখানে কিন্তু ভাইয়া স্থির। কেমনে স্থির বলেন? কারণ এখানে তো কেউ নাচতেছে না, জাস্ট নাচের ব্যাপারে একটা কথা বলা হচ্ছে। নাচ একটা ভালো ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম, তাই না বলেন? দৌড়ানো একটা ভালো ব্যায়াম। এখানে কি কেউ নাচতেছে? এই মুহূর্তে এখানে কেউ নাচতেছে না। জাস্ট এটা একটা জেনারেল এক্সপ্রেশন যে নাচ একটা ভালো ব্যায়াম।